ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। আজকে হচ্ছে বুধবারের সকালবেলা। অলরেডি সব চ্যাঁচু আওয়াজ শুরু হয়ে গেছে কারখানা। তো অনেক দেরিও হয়ে গেছে আজকে ব্লগ স্টার্ট করতে, বিকজ সোহন গেল, জলখাবার করলাম, যদিও দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি। তারপরে লালটু বাজারে গেল, আজকে সবজি এনেছে, তারপরে শাক এনেছে, ওইসব আনলো। তো তারপরে টুকটাক কাজ করলাম। কাল রাত্রিরে কটায় কারেন্ট এসেছিল না, 12:30টায় কারেন্ট এসেছে। ও মানে কি বলবো, আমরা ঘুমিয়েই পড়েছি, তারপর কারেন্ট এসেছে। তো ছেলেটার শরীরটা এতটা খারাপ যে পুরো দুধ কনফ্লেক্সটাও খেতে পারেনি, আধা খেয়েছে, আধা রেখে চলে গেছে। তাও মুখে ভালো লাগবে বলে একটু স্ট্রবেরি হার্শি সিরাপ দিলাম, তাও খেতে পারলো না। তো যাই হোক, আমাদের শাক কেটে বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ এখন দিদি এসছে, ওখানে দেখাতেও পারবো না। শাকটা একটু বাদে দেখাচ্ছি। কলমি শাক ভাজা করছি আর কি, তার সাথে মাছের ঝাল, গোলা ভেটকি সেই ছিল, সেটাই আজকে ঝাল করছি। আর তার সাথে করব একটু ফিশ, মানে চিলি ফিশ করব, কারণ রবিবার একটু ভেটকি মাছ এনেছিল, তো সেই ভেটকি মাছই রয়েছে। ছোট্ট ছোট্ট কিউব পিসেসে এনেছিল, যেগুলো টিক্কা বানাইছে এইরকম। কি আওয়াজ, শোনাই যাবে না বোধহয় আমার কথা, জানি না কি হবে, পাখাও চলছে আবার এদিকে। পরে গল্প করবো, এখন চলো। বিছানাও তোলা হয়নি, একদম দিদি এসে গেছে, বিছানাটা তুলে নেব। খেতে খেতে বিছানাটা তুলে নেবো, বসার সময় নেই, প্রচুর কাজ, গরমে পাচ্ছিও না। দিদি চলে গেছে। এই যে দেখছো ফ্রিজের বাস্কেট, টমেটো, লেবু, এটা বোধহয় কাঁচা আম, সব পচে গেছিল। পচে রস বেরিয়ে কি অবস্থা। কালকে 6 ঘন্টা কারেন্ট ছিল না, বিকেল 6টা থেকে রাত 12টা অবধি। তাহলে চিন্তা করো কি হবে। এতক্ষণ কারেন্ট না থাকলে ফ্রিজের সব জিনিস খারাপ হয়ে যাবে। আমার সেই কিছুদিন আগে ফিশ টিক্কা করেছিলাম, ফিশ টিক্কা বেশি হয়ে গেছিলো, সেটাও ফ্রিজে রয়েছে। আজকে ভাবছি ওটার চিলি ফিশ করে ফেলি। ফিশ টিক্কাকে চিলি ফিশ, কি অবস্থা আমাদের। যাকে শাকটা তো দেখাতে পারিনি, এই যে কলমি শাক ভাজা। আমরা এরকম শুকনো শুকনো করেই খাই, আর একটু মিষ্টি মিষ্টি খাই আর কি। তো যাই হোক, শাক ভাজা হয়ে গেছে। একবার ভাত বসিয়েছি, ছেলের ডাল হবে। উত্তরপাড়া বাজার থেকে এনেছি, কত রকম পাতা দেখো, সব পড়ছে ওই ফ্রিজে। এগুলো সব কাগজে মুড়িয়ে মুড়িয়ে রাখবো, তাহলে বেশি দিন ভালো থাকবে। আর তোমাদের একটা তেল শেখাবো, খুব ভালো তেল, দাঁড়াও আজকে বানাবো ভেবেছি। ওটা আবার একটুখানি রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপরে করতে হবে, ব্যবহার করতে হবে আর কি। মেথি আর কারি পাতা দিয়ে, এর জন্য ফ্রেশ কারি পাতা লাগবে। আর মেথি দানার একটা জলও বানাবো, যেটা হেয়ার গ্রোথ করবে, তোমাদের সাথে সব শেয়ার করবো। কি অবস্থা, পুদিনা, লেটুস, ধনেপাতা সব এক জায়গায়, ক্যাপসিকাম, কি অবস্থা। ছেলেদের মা খেতে পাচ্ছে বলছি। টমেটো, একটা চাটনি দেখাবো তোমাদের। চাটনিটা আমাকে একজন দিয়েছে। চাটনিটা হচ্ছে কি বলে, হ্যাঁ আমসত্ত্ব দেখা যাচ্ছে না, ম্যাঙ্গো জুস মনে হচ্ছে, দেখাচ্ছে। ধনেপাতা সব কাগজে মোড়াতে হবে। পুদিনা পাতার কি অবস্থা দেখো। লেটুস, লালটু যখনই বাজারে যায়, যাই বাজার করুক, উচ্ছে আনতে ভোলে না। পেঁয়াজ শাকের অবস্থা দেখো। খবরের কাগজে মুড়িয়ে রাখলে শাকগুলো অনেক ভালো থাকে, কিন্তু
সেদিন আমার সময় ছিল না বলে মুড়িয়ে রাখিনি, আর তারপর থেকে যা কারেন্ট যাচ্ছে এইভাবে মুড়িয়ে রাখবে। তাতে কি হবে, এর গায়ে জল হলে কাগজটা টেনে নেবে। তবু এখন আওয়াজটা একটু কমেছে, আমি তুমি করেই কথা বলি। আমার চেয়ে অনেক বড় যারা আছে তারাও আমার ব্লগ দেখে, আমার চেয়ে অনেক ছোট আছে তারাও ব্লগ দেখে। তুমি করে বলি কেন, তুমি করে বলি হচ্ছে আমরা যারা দেখে আমার ব্লগ বা আমি তাদের সাথে বন্ধুর মতো মিশি। তো বন্ধুর কোনো বয়স হয় না আমার মনে হয়, তো সেই জন্য তাদের তুমি করেই বলা যায়। তুমি করে বললে ভীষণ আপন লাগে, তাই তুমি করে বলাই ভালো। তোমরাও আমাকে তুমি করে বলবো, আমিও তোমাদের তুমি করে বলবো। তো এই যে পুদিনার সংরক্ষণ হচ্ছে, মোটামুটি সব হয়ে গেছে। ভাত বসিয়েছি, ডালটা সাঁতলে নিয়ে করব হচ্ছে চিলি ফিশ। মনে হয় তার আগে ধনেপাতা, তার আগে চাটনিটা বানিয়ে নিতে হবে। চাটনিটার যা বরবাদ অবস্থা। এই দেখো, মনে হচ্ছে না ম্যাঙ্গো পিউরি, এটা নাকি আমসত্ত্বর চাটনি, ম্যাঙ্গো পিউরি। চলো ওকে টমেটো দিয়ে মেরামত করি, কাজই তো আমার তাই। আগে টমেটোটা কুচিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো দেখে নাও চাটনিটাকে কি করে মেরামত করছি। দেখো কড়া কিন্তু দিদি আবার মাঝে মাঝে হলুদ করে দিয়েছে। লালটু যেরকম পরিষ্কার করে দিয়েছিল আবার হলুদ হয়ে যাচ্ছে দিদির কড়া মাজা। এভরিডে যদি আমি কড়া মেজে নেবো তাহলে দিদিকে রেখে লাভ। যেমন চাটনি বানাই সেরকম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলের সাথে দিয়ে দিলাম পাঁচফোড়নের সাথে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভাজা করতে হবে যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়, একদম গলে যায়। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয় তাই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, সামান্য নুন দিতে হবে, বেশি নুন দিলে চাটনিতে ভালো লাগে না। আর এই চাটনিটা যখন করবেন টমেটো আমসত্ত্বর চাটনি, তখন টমেটোগুলো খুব নরম দেখে নেবেন। নরম টমেটো নিলে খুব সুন্দরভাবে চাটনিটা খুব সুন্দর হয় আর কি। যত শক্ত নেবেন তত গলতে সময় লাগবে টমেটোগুলো, তাতে কী হবে অনেকক্ষণ সময় লাগবে আপনাদের চাটনিটা হতে। আর টমেটোটা মোটামুটি আমার সফট হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। আর চিনিটা যাতে ভালোভাবে মেল্ট হয় আর টমেটোটা খুব ভালোভাবে হয় তাই জন্য অল্প একটু জল দিলাম, অল্প। এত চিনি দেওয়ার পরও টমেটো মানে খুব একটা মিষ্টি হয়নি চাটনিটা, আমরা আরেকটু মিষ্টি খাই, বাট ঠিক আছে। চিনি একদম গলে গেছে, টমেটোর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেই আমসত্ত্বটা যেটা একদম মানে হয়ে গেছে। এই চাটনিটা আমাকে একজন দিয়েছিল কিন্তু এটা বিচ্ছিরি খেতে ছিল, তো আমার ভালো লাগছিল না, তো সেই জন্য আমি তাকে মেরামত করলাম। আর এত আমসত্ত্ব দিয়ে আর কি জল দিয়ে ফুটিয়েছে যার জন্য আমসত্ত্বগুলো গলে গেছিলো। আর আমসত্ত্বগুলো গলে গেছিলো বলে সেই জন্য টেস্টেও ভালো ছিল না, আর মিষ্টিও কম হয়েছিল চাটনিটা, যে চাটনিটা সে দিয়েছিল আমাকে।
তো টেস্টলেস ছিল, তাকেই ভাবছি টেস্টি একটু বানানো যায়, কারণ জিনিস নষ্ট করা ঠিক না, ফেলে দেবো, তাই খাওয়ার উপযুক্ত বানাচ্ছি আর কি। এবার এটাকে 3-4 মিনিট একদম হাই ফ্লেমে ফোটাতে হবে, যতক্ষণ না একটু ঘন হয়। ব্যাস, ঘন হলে নামিয়ে নেবেন, আর একটু লেবুর রস দেবেন। আমার একদম রেডি হয়ে গেছে চাটনিটা, আর চাটনিটা নামানোর আগেই লেবুর রসটা দেওয়া উচিত ছিল। গ্যাস বন্ধ করে লেবুর রস দিয়ে চাটনিটা নামাবেন। লেবুর রস দিলে অনেক দিন চাটনিটা ভালোও থাকে, টেস্টটাও অনেক ভালো হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো দিন চাটনি জমবে না। চাটনিটা প্রচুর পরিমাণে চিনি দিয়ে আমরা করি, তাই জমে যাওয়ার চান্স থাকে ফ্রিজে রাখার পর। তো ফ্রিজে রাখলেও কিন্তু যেহেতু লেবুর রস দেওয়া আছে, সেই জন্য এটা জমবে না চাটনিটা। এখন সোহমের জন্য বানাচ্ছি মুগের ডাল, সোনা মুগ ডাল। তো এটা আর কিছু দেখানোর নেই বলে সেই জন্য। এখন বানাচ্ছি হচ্ছে ফিশ টিক্কার পকোড়া, একদম মানে ফিশ বাটার ফ্রাই হয়েছিল ঠিক সেই রকম, যে ফিশ বাটার ফ্রাই হয় না, সেই বাটার ফ্রাইয়ের মতো হয়েছিল। ফিশ বাটার ফ্রাই কিন্তু আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, অরিজিনাল রেসিপিটা দেখার জন্য ওটাই দেখবেন। এটা তো আমি রিপেয়ার করেছি। ফিশ টিক্কা বানানো ছিল, ফিশ টিক্কাটা আর খেতে ভালো লাগছিল না, অনেকগুলো বানিয়েছিলাম সেদিন, তাই তো ফিশ টিক্কাটাকে কী করলাম, একটা ব্যাটারে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে এবার গরম তেলে ভাজবো। তো ব্যাটারটা যেটা দিয়ে গুলেছিলাম সেটা হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর বেকিং পাউডার দিয়েছিলাম। বেকিং পাউডার দিলে কি হয়, এই যে পকোড়াগুলো বানাচ্ছেন এটার মধ্যে একটা জালি সৃষ্টি হয়, বেশ ফুলো ফুলো ফ্লপি, দারুণ দেখতে হয়, আর টেস্টিও হয়। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছে একটু মুচমুচেও হয়েছে, খুব সুন্দর হয়েছিল। মানে উইদাউট সোডা যে এত সুন্দর মানে হয়েছিল যে কি বলবো। অবশ্যই একটু নুন দিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম বোধহয়, ব্যাস। আর আদা রসুন সব তো মাছে দোয়াই আছে, সেই জন্য এক্সট্রা করে আর কিচ্ছু দিইনি। তাহলে ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, আর জল দিয়ে ব্যাটারটা গুলেছি। এটা জলের বদলে আপনারা ডিম দিয়েও ব্যাটারটা গুলতে পারেন। এবার যেরকম পকোড়া ভাজি, যেরকম মানে চিলি চিকেনের মতো, সেরকম পকোড়ার মতো ভেজে নিতে হবে। চিলি চিকেনে যেরকম চিকেনটা ভাজি আমরা, সেরকমই ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে সাদা তেলে, ব্যাস। এই চিলি ফিশের রেসিপিটাও কিন্তু বেঙ্গলি হোম কিচেনে অরিজিনাল রেসিপিটা আপলোড করা আছে, দেখে নিতে পারেন। এটা তো আমি মানে এটাও আমি এক ধরনের নতুনত্ব বানানোর চেষ্টা করেছি, ফেলে দেওয়া জিনিসগুলো যাতে আবার নতুন করে প্লেটে সাজানো যায় সেই চেষ্টাই করা। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস জেলে তেল বসিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো বাল্ব সাইজের কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনে কাটে। আর দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ শাক। পেঁয়াজ শাক প্রচুর ছিল, সেই জন্যেই প্ল্যান করলাম এগুলো করার। এমনি নষ্ট হয়ে যাচ্ছে দেখতেই পেলেন। তো পেঁয়াজ শাকটা এতে তো সবজি বেশি ভাজে না, অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসে। সরি, ঝাল ঝাল নয়, লাল লাল খেতে বেশি ভালোবাসে। এবার দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর বিভিন্ন রকম সস দিয়েছিলাম। আর আমার মানে সোহম একটু লাল রঙের হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, আপনারা না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপের এরকম প্যাকেট নিয়েছি আমি, নিয়ে নিলাম হচ্ছে একটু ডার্ক সোয়া সস, যে কোনো কোম্পানি দিলেই হবে। আর দিয়ে দিলাম আমাদের ফেভারিট শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনি দিয়ে এবার একটু কষাতে হবে। আর যেহেতু শেজওয়ান চাটনিটা একটু টক টক মতো, টক ঝাল দুটোই আছে, তো সেই জন্য এক্সট্রা করে আমি আর ভিনিগার দিলাম না, আপনারা চাইলে একটু ভিনিগারও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এটা কষিয়েছি। আর সসগুলো খুব ভালো করে কষানোর জন্য এটা অনেক বেশি টেস্টি হয়। তো
এটা আমি একটু অন্য স্টাইলেই করেছি আর কি। তো সসগুলো দিয়ে আমি খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। তো যেরকম কষিয়ে কষিয়ে করা হয় আর কি, ঠিক সেরকমভাবে করেছি আর কি। গ্রেভিটা হবে কিন্তু খালি সসের, অন্য কিছু দেবেন না, দিলে ভালো হবে না টেস্টটা। এবার একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের জল, মানে 1 কাপ জলে, মানে ছোটো কাপের 1 কাপ জলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিলাম। 1 টিস্পুন, 1 চামচ নয়, 1 টেবিল চামচ নয়, 1 টিস্পুন গুলে তারপরে এটা একটু ফোটাতে হবে। এটা একটু ভালো করে ফোটাতে হবে, মানে মোটামুটি 2-3 মিনিট ফোটাতে হবে। 2-3 মিনিট ফোটানোর পর দেখুন একদম ঝোলটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পকোড়াগুলো দিয়েই নিভিয়ে দেবো গ্যাসটা। আবার নিভিয়েও দিতে পারেন আপনারা, নিভিয়ে পকোড়াগুলো দিয়ে রাখলে কী হবে, সফট হয়ে যাবে। আর যতখানি ঝোল আপনাদের পছন্দ সেই মতো ঝোলটা রাখতে হবে। তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি চান করতে যাচ্ছি। মনে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এত মশলাদার এটা আর এত ক্রিস্পি হয়েছে, মনে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এত ভালো লাগছে। ওকে ডিম দিয়েও করতে পারো, বা ডিম ছাড়া ভালোই হয়েছে। একটু বেকিং পাউডার দেবে, বেকিং পাউডার দিলে এটা ফুলো মতো হবে, ভেতরে জালি সৃষ্টি হবে। ইয়ামি, যারা মাছ খেতে ভালোবাসে, আর অরিজিনাল ভেটকি ছিল বলে দারুণ টেস্ট হয়েছে। এবার আমি বললাম যে একটা জল রেডি করব যেটা হেয়ার গ্রোথ করবে। তো তার জন্য আমি এখানে ফ্রেশ 1 কাপ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেথি দানা দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 12 ঘন্টা। তো এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো, যেহেতু আমি এটা দুপুরবেলা ভেজালাম, তো দুপুরবেলা থেকে পরের দিন সকালবেলা অবধি ভিজুক। আমার চান হয়ে গেছে, এবার আমরা করবো লাঞ্চে আজকে কী তাহলে ফুল মেনুটা তোমাদের দেখিয়ে দিই। আর মেথিটা ভিজিয়ে রেখেছি, মেথিটা আমি রাত্রিরে দেখাবো, কারণ ওটা 12 ঘন্টা ভেজাতে হবে। তো চলো লাঞ্চটা দেখি। আজকের লাঞ্চের মধ্যে রয়েছে ভোলা মাছ ভাজা, তার সাথে রয়েছে চাটনি, এই চাটনিটা তো রিপেয়ার করলাম দেখলে। আর এই যে কলমি শাক ভাজা, কলমি শাক বহুবার শিখিয়েছি, বেঙ্গলি হোম কিচেনে আছে, সেই জন্য আর দেখালাম না। লালটুর পুজো হচ্ছে, লালটুর পুজোর ঘন্টা বাজছে। তো এই যে ফিশ পকোড়াই বেশি রেখেছি, সবাই ভালো লাগছে তাই জন্য। আর এই যে ডাল সোহমের জন্য, এটা সোহম খাবে, আমরাও খাবো। আর ওই যে আমার মেথি ভিজছে। আর এই যে চিলি ফিশ, দেখা যাক এটা যদি পকোড়া কতগুলো খাওয়া হয়, তারপর নাহলে এর মধ্যেও দিয়ে দেবো। আর এই যে আমাদের ভাত, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আজকে যেহেতু মানে ফেলে দেওয়া খাবার, মানে যেগুলো এক্সট্রা খাবার, ফেলে দেওয়া নয়, এক্সট্রা খাবার যাকে বলে, এক্সট্রা খাবার মানে যেটা বেশি অতিরিক্ত খাবার দিয়ে আবার নতুন করে কি করে সেটা ডাইনিং টেবিলে তোলা যায়, বা লাঞ্চ বা ডিনারে মেন কোর্সের কোনো রেসিপি করা যায়, সেটাই তোমাদের শেখালাম। তো ব্লগের নামটা আজকে ঠিকই হয়ে গেল, পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা। এরকম হয়তো তোমাদেরও অনেক বেঁচে থাকে, দেখবে আলুর দম বেঁচে থাকলে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে, নিরামিষ আলুর দম যদি বেঁচে থাকে পেঁয়াজ কুচি দিয়ে আলুর পরোটা বানিয়ে ফেলতে পারো, মানে রুটি করে তার মধ্যে স্টাফিং দিয়ে খেয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। দেখবে কোনোদিন বানিয়ে, একদম নতুন টেস্ট পাবে, এটুকুনি আমি তোমাদের বলতেই পারি। তো যাকে চলো আর দেরি করবো না, লালুর খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করে নিই। মানে যেগুলো আমি রিপেয়ার করেছি অসাধারণ খেতে হয়েছে,
লালটু বলবে। ফিশটা তো দারুণ খেতে হয়েছে। এখন আমি চাটনিটা খাচ্ছি, চাটনিটাও অসাধারণ খেতে হয়েছে। আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, চাটনিটা আমি একটু শুকনো লঙ্কা দিই, কারণ হচ্ছে তাতে মিষ্টিটা ব্যালেন্স হয়, বেশি মিষ্টিও হয় না, বেশি টকও হয় না এরকম। তবে টমেটোগুলো এত টক যে দুটো টমেটো দেওয়ার পরও অতটা মিষ্টি দিলাম, তাও মনে হচ্ছে আরেকটু মিষ্টি দিলে ভালো হতো। আমরা একটু মিষ্টিটা বেশি ভালোবাসি। জাস্ট অসাধারণ হয়েছে। পাইপ দিয়ে টানলে তুমি আমার দেখতে পারবে নাকি পাইপের ভেতর থেকে যাচ্ছে কি যাচ্ছে না? বাবু বিছানায় রেখেছিস তো, রক্তের মতো দাগ হবে এই ডাবের জল। কালকে আমি বলেছিলাম তোমাদের একটা সুখবর দেবো, বাট এত অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেল, তারপর তোমাদের সুখবরটা দেওয়াই হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সেই সুখবরটা দিচ্ছি। আর আজকে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট এই সুখবরটা দেওয়ার জন্য, কারণ তোমাদের ইউনিক অনেক রেসিপি শিখিয়েছি, আর তার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যার জন্য গেছিলাম এই যে ফোকাস, দেখতেই পাচ্ছ, আমাকে চিনতে পেরেছো আমার ছবি দিয়ে। এই যে আমার রেসিপি বেরিয়েছে সুজির কাটলেট। সুজির কাটলেট রেসিপিটা হ্যাংলা হেসেল বইতে বেরিয়েছে, যেটা হচ্ছে নববর্ষ স্পেশাল রেসিপি আছে। এই যে 75টা রেসিপি আছে নববর্ষ স্পেশাল বইটা, হ্যাংলা বইতে। আর 64 নম্বর রেসিপিটা হচ্ছে আমার এই যে এই রেসিপিটা, সুজির কাটলেট। তো এই রেসিপিটা তোমরা যদি কেউ দেখতে চাও, অবশ্যই এই রেসিপিটার জন্য বইটা আমার কিনতে হবে, আর ডিটেলস রেসিপিটা শেয়ার করার আছে। খুব সুন্দর খেতে হয়েছিল, ওদের সবার খুব ভালো লেগেছিলো। আমি এসে বলেছিলাম সেদিন হ্যাংলার অফিস থেকে বেরিয়ে, আমারও খুব ভালো লেগেছে, বইটা দেখে আনন্দ হয়েছে। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, যেমন কিছু জিনিস কিনলেও শেয়ার করি, কিছু হলেও শেয়ার করি, আনন্দের খবর, দুঃখের খবর, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কারণ আমরা বন্ধু যেহেতু আমার মনের কথা তোমাদের শেয়ার করব, তোমরা মনের কথা কমেন্টে আমাকে শেয়ার করবে, এটাই তো ঠিক। যেমন আগের দিন আমি যে কানের দুল হাড়ের রেসিপি বলছি, রেসিপি করে আমি পাগল হয়ে যাবো। যাকে সিলভার জুয়েলারি যে নিয়ে ব্লগ করেছিলাম, ওগুলো কিন্তু কোনো স্পন্সার ভিডিও ছিল না, জাস্ট আমি ওদের দুজনকে সাপোর্ট করেছি, ওরা যে কাজটা করছে, আর ওদের থেকে যেগুলো কিনেছি আমি আমার পয়সা দিয়ে কিনেছি, ওটা কোনো স্পন্সার ভিডিও ছিল না, ওটা আমার পয়সা দিয়ে কেনা সব জিনিসগুলোই ছিল। তাও আমি ওদের, যেহেতু তোমরা চেয়েছিলে আমার কালেকশানটা দেখতে, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কেনা জিনিসও যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি, তেমন স্পন্সার ভিডিও আমি যখন করি তখন তোমাদের বলি যে এটা আমি স্পন্সার করছি বা এটার সম্বন্ধে আমি তোমাদের বলছি। এমন অনেক জিনিস পার্পল থেকে আমাকে পাঠায়, বা যেখানে আমি স্পন্সার করি সেইখান থেকে পাঠায়, যাদের স্পন্সার করেছি, যেগুলো আমি কখনো কখনো তোমাদের রিভিউ দিই না, কারণ সেটা মেখে আমারই কিছু হয়নি বা আমারই ভালো লাগেনি, তো তার সম্বন্ধে তোমাদের কি ভালো বলবো। যেগুলো মেখে আমি উপকৃত হই, যেগুলো মেখে আমি ভালো লাগে, সেগুলো সম্বন্ধেই তোমাদের আমি বলি, সে পার্পেলই হোক বা অন্য কারোরই হোক, স্পন্সার ভিডিও হোক বা বিনা স্পন্সার ভিডিও হোক, আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেগুলো কিনে নিয়ে আসে সেগুলোও পড়ে দেখাই, সেগুলোও আনন্দ করে দেখাই, যেগুলো স্পন্সার ভিডিও করি সেগুলোও তোমাদের সাথে আনন্দ করে দেখাই, কারণ তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু বলে ভাবি মন থেকে। আর হ্যাঁ, সেই স্পন্সার ভিডিও মানে এই স্পন্সার ভিডিও বলছি, সেদিন কানের দুল মানে সিলভার জুয়েলারির যে ব্লগটা ছিল, মানে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটায় যে লিপস্টিকটা পরেছিলাম, অনেকেই জানতে চেয়েছো সেই লিপস্টিকটা কোন কোম্পানির, কি কালার। তো আজকে ডেসক্রিপশান বক্সে, মানে আজকে যে ব্লগটা এই আপলোড করবো এর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো। আর হাই বন্ধুরা, গুড ইভিনিং। আমি এখন নিয়ে বসেছি চা, না একা একা বসে বসে ভালো লাগছিল না, তাই একটু নিয়ে বসেছি হচ্ছে হরলিক্স খেতে ভালোই লাগে বলো, বাচ্চাদের মতো। কমপ্ল্যানটা অতটা ভালো লাগে না, কিন্তু হরলিক্স খুব ভালো লাগে। কমপ্ল্যানের বড্ড ঢেকুর ওঠে আমার, হরলিক্সে অতটা শরীর খারাপ হয় না, তবে হরলিক্স খালি পেটে খেলে বা অনেক সময় হরলিক্স কিন্তু বেশি ঘন করে খেলে গ্যাস হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদের সাথে নিয়ে বসেছি প্রচুর 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 জামা কাপড়,
যেগুলো আমি এখন ভাঁজ করব। প্রচুর জামা কাপড় নিয়ে বসেছি যেগুলো আমি এখন ভাঁজ করবো। এই যে কালকে দেখছিলে না ছাদে শুকিয়ে দিচ্ছিলাম, সেই সবই শুকিয়েছে। চাদর, এত জামা কাপড় আবার আজকে কেচেছি, আবার আজকের কাঁচা সব জামা কাপড় নিয়ে বসেছি, এখন ভাঁজ করব। রাত্রে ডিনার তো মোটামুটি হয়েই আছে। চিলি ফিশটা তো আমরা খাইনি, ওই ডাল, শাক আর মাছ ভাজা ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। চাটনিটা অসাধারণ হয়েছে, চাটনি দিয়েই খাওয়া হয়েছে। আর পকোড়া রেখেছিলাম অনেকগুলো, দেখেছো পকোড়াগুলো খেয়েছে ওরা অনেক। তো 6টা ওই ফিশ পকোড়া দেওয়া আছে গ্রেভির মধ্যে, তো দুটো দুটো করে সবার রয়েছে। রাত্রিরে ওটাই রুটি দিয়ে হয়ে যাবে। আর একটু আলু ভাজবো, একটু বা আলু চচ্চড়িও করতে পারি, এরা তো আলু চচ্চড়িও খুব ভালোবাসে। তো আমি এখন ডেতে যে ক্রিমটা ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা নতুন ক্রিম ইউজ করছি, আর এটা লোটাসের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ক্রিম। খুব ভালো, এটা আমার খুব ভালো লেগেছে। এটা দিনের বেলা মাখবে, এটা মেখে কিন্তু কোনোদিন রান্না করবে না, এটা রান্না করতে যাওয়াটা ঠিক না। আর এটা সব সময় মানে চান করে উঠে মাখবে, তারপর যখন সন্ধ্যেবেলা ডিনার বানাতে যাবে তখন মুখটা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে এমনি নর্মাল ট্যাপ ওয়াটার জল দিয়ে ধোবে। সবসময় ফেস ওয়াশ ইউজ করতে হবে তাও কোনো মানে নেই, তাতে আমাদের স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় ফেস ওয়াশ বেশি ইউজ করলে, কারণ তার মধ্যে সাবানের একটা তো থাকেই, তো সেই জন্য কেমিক্যাল থাকে, সেই হিসেবে আমাদের স্কিনটা ড্রাই করে দেয়। এমনি নর্মাল সবসময় ট্যাপ ওয়াটার দিয়ে জলে ধুয়ে নেবে, তাতেই দেখবে ভালো লাগবে। আর বলছে এই ক্রিমটা মাখলে নাকি আমরা ইয়াং হয়ে যাব, তো ইয়াং হব না আমি জানি, আমরা যা আছি তাই থাকবো, ওটা বাজে কথা। হয়তো যত তাড়াতাড়ি আমরা বুড়ি হয়ে যাব তার চেয়ে হয়তো আস্তে আস্তে বুড়ি হব। আর যেটা হচ্ছে যে এটা কিন্তু 30 বছরের ওপরে মেয়েরাই ব্যবহার করতে পারো, 30 বছরের নিচে মেয়েদের ব্যবহার না করাই ভালো। মানে যেরকম আমাদের বয়সী মেয়েরা এগুলো তো ব্যবহার করতেই পারে, মানে তো 30 বছরের ওপরে মেয়েরা ব্যবহার করতে পারে। বকবা করতে করতে আমার হরলিক্সটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন যেহেতু গরমকাল নয়, তো সেই হিসেবে এই গরমকাল, শীতকাল নয়, তো ঠান্ডা করে ড্রিঙ্ক খাওয়াই ভালো। বেশি গরম খেলে শরীর গরম হয়ে যাবে, আরও গরম লাগবে। তাই এখন জামা কাপড়ের পাহাড় নিয়ে তো বসেছি, জামা কাপড় সব আস্তে আস্তে ভাঁজও করি, ততক্ষণ আমার হরলিক্সটা ঠান্ডাও হয়ে যাবে। আমার কোলে শুয়ে আছে চা পাতা সমানে জামা কাপড়গুলো নিয়ে টানাটানি করছে। চলো একটু দেখিয়ে দাও আমার, এই যে জনের চা পাতা ছোট্ট, একদম চা পাতা বড্ড ছোট্ট, একদম ছোট্ট মতো। ও খুব শান্ত, ও দুষ্টুমি খুব একটা করে না, তবে সবার মাঝে পড়লে কিন্তু দুষ্টুমি করে না তা নয়। ও আর হেয়ারের জন্য যেটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি রাত্রিরে। আমি জানি না রাত্রে হবে কিনা, কারণ ওটা বলছে 12 ঘন্টা ভেজাতে, তো আমার মনে হয় না 12 ঘন্টা, মানে কালকে দেখাতে পারবো। সোমবার আমি ব্লগ করিনি, তো সোমবার ব্লগ করিনি বলে আমি সন্ধ্যেবেলা বললাম না নিজের জন্য কিছুটা সময় দিনের বেলা, মানে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা, মানে 30 মিনিট বা 1 ঘন্টা নিজের জন্য বার করবে। দেখবে তুমি যে কাজে এনার্জি পাচ্ছ না, তখন দেখবে নিজের জন্য বা নিজের মতো করে বাঁচলে, বা তখন ওই 1 ঘন্টা নিজের জন্য ভাবনা চিন্তা করলে বা নিজের মতো করে থাকলে কাজে অনেক এনার্জি পাবে। আগের দিনের ব্লগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই নিজের জন্য একটু টাইম বের করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা জীবনের জন্য, ভালো থাকার জন্য। আর যেটা হচ্ছে সে সোমবার দিন সে ছেলে পড়তে গেছে, ভাবছি কি করব, ওরও শরীরটা ভালো না, মনটাও ছটফট করছে, তো আমি ভাবলাম যা একটু একটু সাজলাম গুজে একটা ভিডিও শ্যুট করলাম, যেটা তোমাদের ওই যে জুয়েলারি কালেকশন যে ভিডিওটা বানিয়েছিলাম। এই সাদা আলোয় দেখছো মুখটা আমার এখন কিছুই কিন্তু ক্রিম মেখে নেই, এমনি সাদা ফটফট করছে, কারণ এখানে আমাদের সব সাদা আলো লাগানো আছে। সাদা আলোয় মেকআপ করলে আরও সাদা লাগে, মানে মুখটা তখন চকচক করে সাদা। আর যারা মেকআপ করে দেখবে মেকআপ রুমের ভেতরে, যখন মেকআপ রুম বলে না যাকে,
মেকআপ রুমের ভেতরে যে আলোগুলো ফিট করা থাকে, যেমন বৌদি যখন মেকআপ শ্যুট করছিল মেকআপ ভিডিওগুলো, তখন দেখবে ওরও ঘরে লাগানো ছিল একটা ইয়েলো কালারের আলো, ওয়ার্ম লাইট। আই থিঙ্ক আমার মনে হয় ওটাকে ওয়ার্ম লাইটই বলে, যাই না আমি ঠিক উচ্চারণ করলাম কিনা। তো যাই হোক, ওয়ার্ম লাইট লাগালে তাতে কি হয়, হালকা একটা আলো বেরোয় এবং তাতে তোমাদের স্কিন আরও গ্লো করবে। যদি তুমি মেকআপ নাও করে থাকো, এমনিই মনে হবে তুমি অনেক ফর্সা, স্কিন গ্লো করবে। আর দ্বিতীয় কথা, সেই আলোতে তোমার মেকআপটা আরও বেশি ভালো করে ফুটে উঠবে। কি মেকআপ করেছো দেখা যায় না, কিন্তু ওতে মেকআপটা অনেক বেশি ফুটে ওঠে। এই সাদা কালারের যে লাইটগুলো আমরা ব্যবহার করি, ধরো CFL, LED, তারপরে এই টিউব লাইট, সাদা টিউব লাইট, এগুলো সবেতেই মেকআপ এরকম সাদা সাদা লাগবে। ন্যাচারাল লাইটে আমি যদি যাই, ধরো ছাদে বা বাইরে বেরোই, তখন কিন্তু ওই মেকআপটাই অতটা সাদা লাগবে না, ন্যাচারাল মনে হবে। আমি সবসময় ন্যাচারাল মেকআপই করি, বেশি হাই মেকআপ পছন্দই করি না আমি। তো যাই হোক, আমি নিজের মতো সেরেছিলাম। আর লিপস্টিকের শেডটা আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এই যে এটার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আমার কোডও দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে পার্পেলের। যদি পার্পেল থেকে কিনতে চাও তাও কিনতে পারো, এটা সব জায়গায় অ্যাভেলেবেল, সব জায়গায় কিনতে পারো। এটা যে কোনো বড়ো শপিং মলেও পাবে, অনলাইনে শপিং করলে পাবে। এগুলো সব একদম যে প্রোডাক্টগুলো, এগুলো যেখানে খুশি তোমরা অ্যাভেলেবেল পাবে। পার্পেলে কিছু ডিসকাউন্ট পাবে, এটা ঠিকই, কারণ আমার কোড ইউজ করলে, বাট এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল। হরলিক্সটা ঠান্ডা হয়ে যাবে। এটা বলছে তোমাকে ইয়াং করবে, ইউথ করবে, এই যে। তো এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি এখন কিছুদিন ধরে মাখছি, 1 সপ্তাহ মেখেছি, আমার ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের বলছি। আর লোটাসের সমস্ত ক্রিমই ভালো, লোটাস হার্বাল প্রোডাক্ট, লোটাস আমার খুবই পছন্দের। জানো লোটাসের টোনার ইউজ করি, আর এর গন্ধটা এত সুন্দর যে কি বলবো। এমনি প্যাকেজিংটা যতটা ভালো, ততটা কিন্তু এই কৌটোটা অত ভালো না। তো ক্রিমটা যতটা ভালো, ততটা এই কৌটোটা অতটা ভালো না। বাট যেহেতু আমাদের ক্রিম মাখা নিয়ে কথা, তো দরকার কি আছে। আর এর দাম আমি বলে দিচ্ছি, এর দাম কিন্তু খুবই কম, 145 টাকা। আর এটা রয়েছে হচ্ছে 10 গ্রাম রয়েছে, 145 টাকার দাম। এটা এতে যে পরিমাণ রয়েছে সেই পরিমাণে মোটামুটি 6 মাস তো চলে যাবেই। তো যে টাকাটা অ্যামাউন্ট, মানে দামটা, সেই হিসেবে আমার মনে হয় ঠিকঠাকই আছে পরিমাণ। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। আর এই যে লালবাবু এখন দিন শেষ হয়ে যাওয়ার পর কাগজ পড়ছে, কাগজ মুখস্থ দুপুরে সময় পাইনি, ওই জন্য রাতে করছি। আর বলো তোমার মাছটা কিরম লাগলো? মাছটা দারুণ। তো কারোর যদি এরকম বেশি মাছ হয়ে গিয়ে থাকে কোনো কারণে, তাহলে এইরকম ভাবে আপনারা সেটা বানাতে পারেন। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। ভেটকি মাছটা খুব ভালো। হ্যাঁ, ভেটকি মাছটাও খুব ভালো ছিল। চলো টাটা। তো হাতের গুণও ভালো, রান্নাও ভালো হয়েছে। থ্যাংক ইউ। শুভরাত্রি। হ্যাঁ, বলেছে আবার অনেকে যে ভালো ভালো খেতে গেলে বইয়ের অনেক প্রশংসা করতে। প্রশংসা নয়, আর রান্না হাতের ভালো, গুণ আছে। তো চল টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। কি বলবো? আমি বেঁচে নেই।